নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। সম্প্রতি মালদহে বাজ পড়ে একদিনে 12 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং রিপোর্ট যা বলছে সেদিন মিনিটে প্রায় 90টি করে বজ্রপাতের ঘটনা ঘটেছে বলে খবর রয়েছে। সম্প্রতি আমরা দেখছি এই ধরনের বজ্রপাতের ঘটনা কিন্তু খুব বেশি বেড়ে যাচ্ছে। কি কারণে বারবার এরকম বজ্রপাতের ঘটনা ঘটছে যা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে? কিভাবেই বা এর থেকে পরিত্রাণ পাবে মানুষ? এর জন্য কতটা দায় রয়েছে আমাদের? এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইআইটিএম এর আবহ বিজ্ঞানী সিনিয়র সায়েন্টিস্ট পার্থ সারথী মুখার্জি। পার্থবাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনার হ্যাঁ, কাছে যেটা নমস্কার। জানতে চাইবো যে বজ্রপাতের ঘটনা খুব বেশি বেড়ে যাচ্ছে, সেটা আমরা দেখছি। এর পেছনে ঠিক কি কারণ রয়েছে? হ্যাঁ, এটা রিসেন্টলি যে সমস্ত লিটারেচার পাবলিশ হচ্ছে লাইটনিং এর উপরে, আহ, আহ, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা পেপার যেটা রিসেন্টলি পাবলিশ করেছিলেন ডক্টর কমলজিৎ রায় 2021 সালে। এবং আরো আনুষঙ্গিক আমাদের ইনস্টিটিউট থেকে আরো অনেক পেপার বের হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। সেখানে দেখা যাচ্ছে যে লাইটনিং এর একটা ট্রেন্ড, ইনক্রিজিং ট্রেন্ড, সেটা কিন্তু খুব স্পষ্ট। হ্যাঁ, বহু রাজ্যেই সেটা রয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গও পড়ে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, মানে যেগুলো যেগুলো লাইটনিং এর প্রোন রাজ্য বলা হয় আর কি, সেই সবগুলোতেই গত 40-50 বছরের যে ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে একটা সুস্পষ্ট ইনক্রিজিং ট্রেন্ড। এবং এই ট্রেন্ডের জন্য অনেকেই এটাকে ক্লাইমেট চেঞ্জের এফেক্ট বলে মনে করা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যে ক্লাইমেট চেঞ্জের তো অনেক কম্পোনেন্ট আছে। ক্লাইমেট চেঞ্জে এরোসোল আছে, পলিউশন আছে, গ্রিন হাউস গ্যাস আছে, অনেক কিছু আছে। কিন্তু ক্লাইমেট চেঞ্জের কোন কম্পোনেন্ট এই বাজ পড়া বা লাইটনিং এর সাথে ডাইরেক্টলি রিলেটেড, সেটা এখনো পর্যন্ত খুব সুস্পষ্ট ভাবে আমাদের রিসার্চের মাধ্যমে বেরিয়ে আসেনি। হ্যাঁ, সেই প্রচেষ্টা চলছে, নানান ধরনের রিসার্চ গবেষণা চলছে। কিন্তু এটা ঘটনা যে গত 40-50 বছরে বাজ পড়ার যে ফ্রিকোয়েন্সি এবং তার যে অ্যাম্পলিটিউড ইত্যাদি, এগুলো সব বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 40-50 বছরে বেড়েছে, কিন্তু আমাদের ছেলেবেলাতেও আমরা মানে এত বেশি দেখিনি। রিসেন্ট কয়েক বছরে যেরকম দেখা যাচ্ছে খুব বেশি ঝড় বৃষ্টির কিন্তু দরকার পড়ছে না। সেদিন মালদহেও যেমন হয়েছিল যে সামান্য একটু বাতাস উঠেছিল, অল্প একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তার মাঝে আচমকা, মানে যেটাকে বিনা মেঘে বজ্রপাতের মতোই বলা যায়, অবশ্য আকাশে মেঘ ছিল, বজ্রপাতের এই সমস্ত ঘটনা, মানুষ যে সাবধান হবেন যে প্রচন্ড ঝড় হচ্ছে সেরকম পরিস্থিতিও কিন্তু থাকছে না। হ্যাঁ, এটা একটা নতুন আপনার ট্রেন্ড বলতে পারেন। যে যে দেখা যাচ্ছে যে সেইভাবে ঝড় বৃষ্টি হচ্ছে না, কিন্তু বজ্রগর্ভ মেঘ এর সঞ্চার হচ্ছে এবং তার ফলে মানে যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে, লাইটনিং হচ্ছে এবং তাতে মানুষের প্রাণহানি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এইটা একটা নতুন মানে ইনসিডেন্স, যেটা আগে হতো না। এটা মানে ইদানিং কালে মানে যথেষ্ট ভাবে চোখে পড়ছে। এটা আমি একমত আপনার সাথে। কি এর পেছনে কি কি কারণ রয়েছে? দূষণ একটা বড় কারণ অনেকে মনে করছেন। দূষণের কারণেই কি বজ্রপাতের পরিমাণ এত বেশি বাড়ছে? এটাও এটা মানে এটা ওয়ান অফ দ্য রিজন হতে পারে, বুঝেছেন। কিন্তু কথা হচ্ছে যে এটা যতক্ষণ না বৈজ্ঞানিকরা নিউমেরিক্যাল এক্সপেরিমেন্ট দিয়ে সুস্পষ্টভাবে মানে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে, ততদিন এটা একটা স্পেকুলেশন পর্যায়েই থাকবে। আমি বলতে পারি এটা দূষণ, দূষণের জন্য, আরেকজন বলতে পারে সেটা অন্য কোনো কারণে। কিন্তু বিজ্ঞান তো এইভাবে হয় না। বিজ্ঞানকে প্রতিষ্ঠা করতে গেলে তার জন্য একটা সুস্পষ্ট মানে তার পেছনে গবেষণা থাকতে হবে, এবং সেই গবেষণাটা এমন হতে হবে যেটা যে কেউ সেটাকে প্রমাণ করতে পারবে। এরকম নয় যে সেটা শুধু আমি করতে পারলাম আর আপনি করতে পারলেন না, তাহলে সেটা বিজ্ঞান হলো না। হ্যাঁ, ফলে এই যেহেতু এই ঘটনাগুলো আপনি দেখবেন যে শুধুমাত্র পড়া নয়, এই যে এক্সট্রিম হিট ওয়েভ যেটা এবারে চলছে, হ্যাঁ, বা ধরুন এক্সট্রিম রেনফল ইভেন্ট যেগুলো সারা ভারতবর্ষ জুড়ে চলছে, এগুলো কখনোই 50 বছর আগে এত ছিল না। হ্যাঁ, এগুলো রিসেন্ট ডিকেডসে খুব বেশি ভাবে বেড়েছে এবং আমরা দেখছি যে রিসেন্ট ডিকেডসে ওয়ার্মিংও বেড়েছে, গ্লোবাল ওয়ার্মিং। সেইভাবে লোকে একটা কোরিলেট করার চেষ্টা করছে, কিন্তু এটা বৈজ্ঞানিক গবেষণা দিয়ে প্রমাণ করতে হবে আমাদেরকে, এটা সত্যি সত্যি
এই যে আপনি দেখছেন যে বৃষ্টি হচ্ছে না অথচ বাজ পড়ে যাচ্ছে, আপনি বললেন মিনিটে 90টা না কতগুলো পড়েছে এরকম, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। এই যে অস্বাভাবিক ব্যাপারগুলো ঘটছে, এগুলো আগে ঘটতো না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই অস্বাভাবিকত্ব যেটা লক্ষ্য করা যাচ্ছে ওয়েদারে, এটা একটা ডেফিনেটলি এটা একটা নতুন দিক, এবং তার সাথে ক্লাইমেট চেঞ্জের ডেফিনেটলি রিলেশন আছে, কিন্তু এক্স্যাক্টলি কোন রিলেশন, কোন কম্পোনেন্ট ক্লাইমেট চেঞ্জের এটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, সেটাকে মানে ওই বিজ্ঞানগতভাবে এখনো প্রমাণ করা যায় না, কিন্তু তার প্রচেষ্টা চলছে। বহু ইনস্টিটিউটে, আমাদের ইনস্টিটিউটেও রিসার্চ চলছে, এবং নিশ্চয়ই বৈজ্ঞানিকরা এই সিদ্ধান্ত উপনীত হবেন। এর একটা মানে সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে যে কোন বিশেষ কারণে এটা হচ্ছে, এবং সেই তার পরবর্তী স্টেপ হবে সেই কারণটাকে আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি, তারপরের ধাপ। শুরুতেই আমি যেরকম বললাম যে এর পেছনে আমাদের দায় কতটা, ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের যথেষ্ট দায় আছে। অনেকে মনে করছেন যে রাসায়নিকের অত্যধিক ব্যবহারও এর একটা কারণ হতে পারে। অ্যামোনিয়া খুব বেশি ব্যবহার করা হয় চাষবাসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কি এই ধরনের উষ্ণ পরিস্থিতি একটা তৈরি হয়, তার জন্য কি এরকম বজ্রপাতের ঘটনা ঘটতে পারে? দেখুন, চাষবাস আগে বরঞ্চ বেশি হতো, এখন আরবানাইজেশন যেটা হচ্ছে, আমাদের নগরোন্নয়ন হচ্ছে, হ্যাঁ, বহু জায়গায় আপনি দেখবেন গ্রামে গঞ্জে যেটা আগে মাটির রাস্তা ছিল সেখানে এখন কংক্রিটের রাস্তা হয়েছে, মাটি রিপ্লেসড বাই কংক্রিট, হ্যাঁ, এবং শহর ক্রমশ দূরে ছড়িয়ে যাচ্ছে। আগে যেখানে চাষবাস হতো এখন সেখানে বড় বড় মানে মাল্টি স্টোরি ফ্ল্যাট উঠেছে বা ইত্যাদি ইত্যাদি। সুতরাং চাষবাসের জন্য এটা হচ্ছে, এটা কখনোই আমার মনে হয় না এটা বলাটা উচিত বা যুক্তিসঙ্গত, কিন্তু রাসায়নিকের ব্যবহার যে হয় এখন অনেক বেশি হয় আগের তুলনায়। সেটা হতে পারে, ধরুন ইন্ডাস্ট্রি বাড়ছে, হ্যাঁ, এবং ওয়ান অফ দ্য মেন ফ্যাক্টর যেটা, যে আমরা গাছপালা বহু ভাবে মানে বহু মানে কাজে আমরা সেটা কেটে ফেলছি, হ্যাঁ, ডিফরেস্টেশন চলছে, এবং এই যে আরবান এফেক্ট যেটা আমরা বলছি এখন, এটা একটা নতুন মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে আরবানাইজেশন এবং হিট আইল্যান্ড ইত্যাদি ইত্যাদি তৈরি হচ্ছে, এবং এই সবকিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা কিন্তু এই জায়গায় গেছে, শুধুমাত্র কৃষিগত নয়। হ্যাঁ, এই যে অবস্থা তৈরি হয়েছে, মানুষের মধ্যে একটা রীতিমতো আতঙ্ক চলছে, মানে প্রচন্ড গরমে বৃষ্টি হলে মানুষ একটু স্বস্তি পাবেন, একটু আরামে থাকবে তা নয়, এত বেশি বজ্রপাত হয়, সঙ্গে সঙ্গে বাড়ির যত ইলেকট্রনিক্স আইটেম সেগুলোকে সুইচ অফ করা, প্লাগ থেকে খুলে নেওয়া, এই সমস্ত কাজ ডেইলি রুটিনের মধ্যে চলে আসছে আমাদের, এবং নিজেকে সুরক্ষিত রাখাও। কিভাবে সুরক্ষিত রাখা যায়, প্রথমে আপনার কাছে সেটা শুনবো। দেখুন, যেটা আমরা এখন অনেকটাই অবহিত, এবং সাধারণ মানুষ আমার মনে হয় এই ব্যাপারে অনেকটাই অবহিত, যে যখনই বাজ পড়বে বা বাজ পড়ার মতন সিচুয়েশন তৈরি হবে, আমাদের একটা স্বাভাবিক টেন্ডেন্সি হচ্ছে গিয়ে একটা মানে গাছের তলায় দাঁড়িয়ে পড়ি, বা শেডে, খুব মানে গ্রামে গঞ্জে কথা বলছি আর কি, সেটা কখনোই উচিত নয়, কারণ গাছের তলায় দাঁড়ালে মানে আমি আরো সেটা, আমার যে রিস্ক আর কি, সেটাকে আমি আরো ইনভাইট করছি, ঠিক আছে। তো সেখানে আর জায়গায় যদি কোনো কংক্রিট বা কোনো অন্য কোনো বাড়ি আশেপাশে যদি ফাঁকা বাড়ি থাকে, সেখানে গিয়ে আমি যদি আশ্রয় নিই, সেটা বরঞ্চ ভালো। এবং আপনি যেটা বললেন, সমস্ত রকমের ইলেকট্রিক যন্ত্রপাতি বাড়িতে, টিভি, ফ্রিজ, এবং বিশেষ করে মোবাইল, যেগুলোর সঙ্গে বেশি করে আমাদের মানে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আয়নোস্ফিয়ারের সাথে আমার যোগাযোগ রয়েছে আর কি, তরঙ্গের মাধ্যমে, সেইগুলোকে যাতে আমরা মানে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি, তাহলে আমি আমার বাড়িকে বা আমার আশেপাশের জায়গাকে সুস্থ রাখতে পারবো। তার সাথে সাথে লাইটনিং অ্যারেস্টার, যে ধরুন বহুতল বাড়ি আছে, সেখানে প্রত্যেক সোসাইটির এটা খুব কেয়ারফুলি দেখা উচিত, যে লাইটনিং অ্যারেস্টার ধরুন লাগানো হয়েছে 10 বছর আগে, সেটা আদৌ কাজ করছে কিনা, তার আর্থিং প্রপার আছে কিনা, প্রত্যেক বাড়ি ছোট হোক বড় হোক, তাদের আর্থিং অবশ্যই মানে এই মানে আপনার যে প্রি মনসুন, এই যে আমাদের থান্ডারস্টর্ম সিজন যখন শুরু হয়, মার্চ, এপ্রিল, মে, জুন চলতে থাকে, তার আগে প্রত্যেক বাড়ির সমস্ত কাজের মেনটেন্যান্সের মধ্যে এটাও একটা পড়া উচিত, যে আমার বাড়ির যে আর্থিং সেটা সঠিক রয়েছে নাকি
আমার ডিসকানেকশন হয়ে গেছে বা ইত্যাদি, সেটা যদি হয় তাহলে কিন্তু আমার বাড়ি, আমার বিল্ডিং এবং তার সাথে আমার পাশের বাড়ি, হ্যাঁ, এবং আশেপাশে সবাই কিন্তু আমরা রিস্ক আরো ইনভাইট করছি। বাড়ি তো পাশাপাশি এখন প্রচুর, কোনো তো ফাঁকা জায়গা নেই। ফলে এটা মানে আমার বাড়িতে যদি বাজ পড়ে আপনিও সুরক্ষিত হবেন না, দ্যাট উইল এফেক্ট ইউর হাউস অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো এই সচেতনতা সবার মধ্যে মানে খুব বেশি করে প্রচার করা উচিত আমার মনে হয় গ্রামে গঞ্জে। বিশেষ করে এই থান্ডারস্টর্ম সিজন যখন শুরু হচ্ছে, সিনেমা হলে বা ধরুন টিভির চ্যানেলে বা FM যে মাধ্যম ইত্যাদি আছে, সেখানে বারে বারে মানুষকে এটা বলা যে আপনারা এগুলো করবেন বা এগুলো করবেন না, বা বাড়িকে এইভাবে সুরক্ষিত রাখুন, আপনার আশেপাশের অঞ্চলকে, এবং আপনার নিজের ইলেকট্রনিক গ্যাজেট সেগুলো খুলে ফেলুন ইত্যাদি ইত্যাদি। এগুলো করলে আমরা কিছুটা মানে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ গ্রামে গঞ্জে যারা মাঠে কাজ করেন তাদের উপর প্রভাবটা সবচেয়ে বেশি পড়ছে। হঠাৎ করে এই ধরনের বজ্রপাতের ঘটনায় তারা কিভাবে নিজেদের বাঁচাতে পারেন? সেক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়ার উদ্যোগ, কোনো চেষ্টা এখনো পর্যন্ত চোখে পড়ছে বা সেই উদ্যোগ কি রয়েছে? এটা আপনার একটা খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে সমস্ত চাষি ভাই এবং যারা আর কি যাদের মাঠে কাজ করতে হয় আর কি, চাষবাস করতে হয়, তাদের পক্ষে এই ধরনের কোনো মোবাইল যন্ত্র বা কিছু গ্যাজেটস তাদের পক্ষে মানে তাদের নিজেদের কাছে রাখা সম্ভব, এটা জাস্ট অসম্ভব। হ্যাঁ, এবং তারা যখন কাজের মধ্যে রয়েছেন, এটাও কেউ আশা করতে পারে না যে সেই কাজকর্ম ছেড়ে দিয়ে সে আমার পাঠানো SMS পড়বেন বা আমার পাঠানো হোয়াটসঅ্যাপ পড়বেন বা ওয়ার্নিংটা দেখবেন। এটা মানে খুবই অস্বাভাবিক। হ্যাঁ, এটা একটা বাস্তব মানে চ্যালেঞ্জ আর কি। এবং ধরুন আবহাওয়া বিভাগ বা ডিজাস্টার ম্যানেজমেন্ট যারা আছেন তারা সবাই ওয়ার্নিংটা, মেসেজটা পাঠাচ্ছেন। হ্যাঁ, কিন্তু যাদের জন্য পাঠাচ্ছেন তারা এমন একটা কাজের মধ্যে রয়েছেন যে তারা সেই মুহূর্তে সেই ইলেকট্রনিক মাধ্যমে সেই ওয়ার্নিংটা পাচ্ছেন। হ্যাঁ, সুতরাং তিনি যে রিস্কের মধ্যে রয়েছেন, এই বার্তাটা তাকে দেওয়া যাচ্ছে না। এটা আমরা বলি আমাদের ভাষায় যে মানে কানেক্টিং দ্য লাস্ট মাইল। আমি সবকিছুই করছি, কিন্তু আমি ওই লাস্ট যে আমার স্টেক হোল্ডার তার কাছে আমি পৌঁছতে পারছি না। ঠিক আছে, এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো এটা একটা বাস্তব বিরাট বড় চ্যালেঞ্জ, এবং এটা সবাই ফেস করছে। এটা যে শুধু আমাদের দেশে তা নয়, এই চ্যালেঞ্জ পৃথিবীর অন্যান্য দেশেও এই ঘটনা ঘটেছে। যেমন ধরুন কিছুদিন আগে, কয়েক বছর আগে জার্মানিতে একটা সাংঘাতিক ফ্লাড হলো, বহু মানে ফ্ল্যাশ ফ্লাড যাকে বলে, বহু সম্পত্তি ক্ষতি হলো, কিছু মানুষ প্রাণ হারালেন ইত্যাদি ইত্যাদি। ওদের দেশের ফোরকাস্টিং অত্যন্ত উন্নত, ওয়ার্নিং সিস্টেম অত্যন্ত উন্নত। প্রশ্ন হলো তা সত্ত্বেও এটা হলো কেন? পরে দেখা গেল যে এই ঘটনাটা যখন ঘটেছে তখন সেটা হয়েছে মাঝরাত্রি, যখন মানুষ ঘুমোচ্ছে। এবং আমি যদি ঘুমোই, আপনি যদি আমাকে সাইক্লোন ওয়ার্নিং দেন, আমি সেটা কিভাবে পাবো? এই একই ব্যাপার। একজন চাষি ভাই তিনি মাঠে কাজ করছেন, তার কাছে মোবাইল নেই, তিনি আবার SMS কি করে পাবেন, হোয়াটসঅ্যাপ কি করে করবেন, ওয়ার্নিং মেসেজ কি করে পাবেন? ঠিক সেম ওয়েতে একটা সোসাইটি তারা ঘুমোচ্ছে, এবার মাঝরাত্রি ফ্ল্যাশ ফ্লাডের ওয়ার্নিং, সেখানে কি করে আমি পৌঁছবো তার কাছে? আমি লাস্ট মাইলকে কানেক্ট করতে পারছি না। এই বাস্তব চ্যালেঞ্জগুলো মানে এই এক্সট্রিম ওয়েদার ইভেন্ট তো বলে আসে না কখন হবে, যে কোনো সময় হতে পারে। তো ফলে এখন ধরুন কিছু পাইলট স্টাডি করা উচিত, একাডেমিক ইনস্টিটিউট বলুন বা আমাদের বিভাগ বলুন, সব মানে যারা আছেন এই ফিল্ডে আর কি, যে কোনো ধরুন সাইরেন মেসেজ, সাইরেন হুটার, হ্যাঁ, সেরকম একটা যদি ব্যবস্থা কিছু করা যায়, যে যখনই এরকম ওয়ার্নিং মেসেজ কিছু আসবে তখন যদি তাদেরকে মানে কোনো একটা সাউন্ডের মাধ্যমে কোনো মেসেজ বা SMS নয়, তাদেরকে যদি ওয়ার্নিং দেওয়া যায়, যেরকম সাইক্লোনের ক্ষেত্রে বহু জায়গায় এটা প্রচলিত আছে, যে কোস্টাল আপনার যে রাজ্যগুলো, কিন্তু সাইক্লোনের ক্ষেত্রে সুবিধা ওড়িশার হচ্ছে কি, ক্ষেত্রে আমরা যেমন দেখি যত বড় সাইক্লোনই আসুক কয়েক বছর ধরে আমরা দেখছি ওড়িশায় কিন্তু সেভাবে প্রাণহানির ঘটনা ঘটছে না। তারা বিষয়টা কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তো আমরা পিছিয়ে থাকছি কেন? মানে বজ্রপাতের মতো ঘটনায় সেক্ষেত্রে এত মানুষের প্রাণ যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকছি কেন? বা যে অ্যাপের মাধ্যমে মানুষকে সাবধান করা যায় সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা রয়েছে?
না, এখন এই ধরুন এই অ্যাপও হয়েছে, যেমন ধরুন দামিনী অ্যাপ আছে, আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টেরও অনেক রকমের মৌসুম অ্যাপ আছে, বহু অ্যাপ আছে, কিন্তু প্রশ্নটা ওই একই জায়গায়, যে মানুষ মাঠে কাজ করছেন তার অ্যাপ দেখার সময় নেই। এই হচ্ছে সমস্যা, যার জন্য আমি পাঠাচ্ছি তিনি সেটা তার কাজের চাপে হোক বা পরিস্থিতির যে সীমাবদ্ধতায় তিনি সেই অ্যাপটা দেখে উঠতে পারছেন না, ফলে আমার যে ওয়ার্নিং, যার জন্য ওয়ার্নিং, সেটা ফলপ্রসূ হচ্ছে না। এই হচ্ছে সমস্যা। তো এখন যেটা করতে হবে, এটা একটা গ্যাপ, এটাকে আমাদের সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে যে দিস ইজ এ গ্যাপ। এই গ্যাপটাকে ফিল করতে হবে, হ্যাঁ। এবং তার জন্য যেটা করণীয়, দেখুন এখন সরকার থেকেও বহু রকমের স্টার্ট আপ বা মানে ছোট ছোট যারা বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট করতে চান তাদেরকে মানে ইয়ে দেওয়া হচ্ছে, স্পন্সর দেওয়া হচ্ছে বা ফান্ডিং দেওয়া হচ্ছে ইত্যাদি। আমার মনে হয় এটা একটা এরকম পাইলট প্রজেক্ট, রিসার্চ প্রজেক্ট নেওয়া উচিত। মানে সে পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় হোক বা উড়িষ্যার বিশ্ববিদ্যালয়, কিছু এসে যায় না, এবং তাদেরকে এই ধরনের ইনোভেটিভ চিন্তা সরকারের সামনে পেশ করা উচিত যে দেখুন এই গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্যাপটাকে আমাদের মতো এইভাবে ফিল আপ করা যেতে পারে, ঠিক আছে। তো এবারে সেটা যদি তারা ডিমনস্ট্রেট করতে পারে, ধরুন কোনো একটা সিজনে কোনো একটা পাইলট, মানে কি আপনি একটা ছোট গ্রাম নিলেন, নলদারি একটা গ্রাম নিলেন, সেখানেই আমি আমার প্রজেক্ট ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। পরে আমি সরকারকে ডেমনস্ট্রেট করলাম যে দেখুন আমি আমার গ্রামটাকে সুরক্ষিত করতে পেরেছি, যে আমার গ্রামে একজনও চাষি বা যারা কাজ করেন তাদের কেউ প্রাণহানি হয়নি এই বছরে, আমার এই মানে সাইরেন বা হুটার বা কিন্তু এটাকে আমি কানেক্ট করেছি যে আমাদের আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং তার সাথে কানেক্ট করে আমার নানান ধরনের ইলেকট্রনিক মাধ্যমে ব্যবস্থাটা আমি করেছি। এই যদি ডেমনস্ট্রেট তারা করতে পারে, গভর্নমেন্ট নিশ্চয়ই সেটা নেবে, বুঝেছেন তো সেটা। কিন্তু আমার মনে হয় সেই চিন্তা ভাবনাটা চলছে। আরেকটা বাস্তব সমস্যা যেটা, যে দেখুন সাইক্লোন আসে, এখন দেখবেন এই মুহূর্তে আপনি যদি দেখেন যে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তারা একটা সম্ভাবনার কথা বলেছে যে 22 থেকে 24 মে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়ের মানে হবার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এখনো খুব জোর দিয়ে বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড়টা কেমন হবে, কোথায় হবে, কোন দিকে যাবে, কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবার এই সম্ভাবনাটা, আজকে ধরুন 19 তারিখ, আরো 2-3 দিনের মধ্যে এই সম্ভাবনাটা পরিষ্কার হবে, লোকেরাও জানতে পারবে। অলরেডি ধরুন সমস্ত নিউজ পেপার চ্যানেলে একটা মানে ইনফরমেশন আসছে, খবর রয়েছে। এই খবরটা ধরুন আর 2-3 দিনের মধ্যে আরো পরিষ্কার হবে, তখন জানতে পারবো আমরা আচ্ছা সেই ঘূর্ণিঝড়টা এই ধরনের হবে, এই জায়গায় যেতে পারবে। ফলে মানুষ এত মানে যাকে বলে সময়, লিড টাইম, আমরা এত সময় পেয়ে যাচ্ছে সবাই, যে স্টেক হোল্ডার, যে মানুষ, যে সোসাইটি লাস্ট মাইল, তিনিও পাচ্ছেন, যিনি ডিজাস্টার ম্যানেজার তিনিও পাচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেটর, সবাই সময় পাচ্ছে। একটা সাইকেল 7 দিন ধরে আসছে, ধীরে 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 আসছে, হ্যাঁ। এই বিদ্যুৎ বজ্রপাতের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটছে না। বজ্রপাত ঘটেই ধরুন 10 মিনিটের জন্য কি আধ ঘন্টার জন্য, ঠিক আছে। এবার ঘটবে ধরুন একটা খুব কম ছোট জায়গাতে, আমার গ্রামে ঘটলো, পাশের এটা কি আগে থেকে অনুমান করা সম্ভব নয়? আগে থেকে আন্দাজ করা যায় না যে এই এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে? নির্দিষ্টভাবে এই গ্রাম, এই রাস্তা নিশ্চয়ই বলা যা সম্ভব নয় হয়তো, কিন্তু এই এলাকায় সম্ভাবনা রয়েছে বজ্রপাতের এই সময়, এভাবে তো সতর্ক আবহাওয়া দপ্তর থেকেও তো কিছু সতর্কতা দেওয়া হয়। হ্যাঁ, সেটা নিশ্চয়ই দেওয়া হয়। দেখুন থান্ডারস্টর্ম যেটা মানে আপনার কালবৈশাখী বা এই ঝড় যেটা, তার আবহাওয়া পূর্বাভাস যথেষ্ট আগে থেকে দেওয়া হয়, এই বিষয়ে কোনো সন্দেহ, ঠিক আছে। এবং এখন র্যাডারের মাধ্যমে আরো মানে অ্যাকিউরেটলি বলা যায় যেটা হুগলি দিক দিয়ে যাবে, কলকাতার দিক দিয়ে, নাকি মালদা উত্তরবঙ্গের দিক দিয়ে, সেটাও বলা যায়। কিন্তু যেটা বলা যাচ্ছে না যে এই বজ্রপাত কোথায় হবে। এখন এটা দমদমে হবে না ময়দানে হবে, না পার্কস্ট্রিটে হবে, না বালিগঞ্জে হবে। এবার বালিগঞ্জের কোন পাড়ায় হবে এইটা বলা মানে বহু আগে থেকে সেই বিজ্ঞান এখনো আমরা মানে তৈরি করে উঠতে পারিনি, এবং আদৌ হবে কিনা আমি জানি না। হ্যাঁ, সেটা সম্ভব, অসম্ভব ব্যাপার। এটা একমাত্র সম্ভব ধরুন বিদেশ টিদেশে যেটা হয়েছে, টুইস্টার সিনেমা আমরা সবাই দেখেছি একটা, সেখানে ওরা টর্নেডোর পেছনে ধাওয়া গাড়ি নিয়ে, মানে রেডার নিয়ে একটা গাড়ি নিয়ে টর্নেডোর পেছনে দৌড়চ্ছে, এবং সাথে সাথে বলছে যে টর্নেডো এই রাস্তা দিয়ে যাবে, আপনি এখানে আসবেন না, ইত্যাদি ইত্যাদি। সুতরাং
যেটা এটা একমাত্র করা যায় নাওকাস্টিং এর মাধ্যমে, মানে ঘন্টা 3-4 আগে। কিন্তু তার জন্য আমাদের প্রচুর যাকে বলে রেডারের নেটওয়ার্ক অনেক বাড়াতে হবে, হ্যাঁ, এবং আরো বেশি অবজারভেশন, যেটা মানে হাই ফ্রিকোয়েন্সি অবজারভেশন। কেন কি থান্ডারস্টর্মটা খুব ছোট স্কেলে হচ্ছে, স্পেসেও মানে স্পেস এন্ড টাইম দুটোই খুব ছোট, ফলে ওইটাকে ধরবার মতন আপনার ইনস্ট্রুমেন্ট বা অবজারভেশন আমাদেরকে আরো অনেক বাড়াতে হবে। সেটাও রাতারাতি হওয়া সম্ভব না। স্যাটেলাইট কিছুটা করছে, আমাদের ইন্ডিয়ান স্যাটেলাইটে এখনো কিন্তু লাইটনিং এর সেন্সার নেই, এটা ইসরো জানে এবং ইসরো সেই নিয়ে কাজ করছে। পরবর্তী হয়তো যে স্যাটেলাইট গুলো যাবে তাতে একটা লাইটনিং এর সেন্সার হয়তো থাকবে, কিন্তু আপাতত মানে নাসার কিছু স্যাটেলাইট আছে সেখান থেকে লাইটনিং ধরা যায়, কিন্তু থান্ডারস্টর্ম অবশ্যই ডিটেক্ট করা যায় স্যাটেলাইট থেকে। এবং রেডার, ইন স্যাটেলাইট এন্ড রেডার এই দুটোর যে আপনার যে ইনস্ট্রুমেন্ট, এই দুটোকে কাজে লাগিয়ে এদের হাতিয়ার করি আমাদের এই লাইটিং এর যে বিপদ সেই থেকে মানুষকে মুক্ত করতে হবে। এবং তার জন্য ঘন্টা 3 সময় হাতে মানে যাকে বলে মানুষ পেতে পারে, এটা সম্ভব, সেইভাবেই এগোচ্ছে আর কি। কালবৈশাখীর ঝড় বৃষ্টি বজ্রপাত সম্পর্কে আগে থেকে একটা অনুমান করা যায়, সতর্কতা দেওয়া যায়, কিন্তু এই যে ধরনের বজ্রপাতের ঘটনা আমরা দেখছি, এগুলো কি চরিত্রগতভাবে কালবৈশাখীর ওই ঝড় বৃষ্টি থেকে একটু আলাদা? না, এগুলো এগুলো ধরুন কালবৈশাখীরই কম্পোনেন্ট, এগুলো আলাদা কিছু নয়। কিন্তু ওই আমি যেটা বলছিলাম যে হয়তো ক্লাইমেট চেঞ্জের কারণে বা আরো বিভিন্ন কারণে, অরণ্যায়ন, আরবানাইজেশন, বহু কারণ থাকতে পারে, ডিফরেস্টেশন, বহু কারণের মধ্যে মিশে থাকতে পারে, কমপ্লেক্স সিস্টেম। কালবৈশাখী না হলে তো হবেই না। ধরুন আপনি গত এপ্রিল মাসে বজ্রপাত হয়নি, কালবৈশাখী হয়নি, কিছুই হয়নি, কিন্তু এপ্রিল মাস হচ্ছে বৈশাখ মাস, ওই এপ্রিল মাস হচ্ছে কালবৈশাখী ঝড় জলের একটা মানে উৎকৃষ্ট সময়, কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে হয়নি, ভারতবর্ষের কোথাও হয়নি। আমরা হিটওয়েভের মধ্যে ছিলাম, পুরো এপ্রিল মাসটাই আমাদের হিটওয়েভ মানে কেটেছিল। কালবৈশাখী শুরু হয়েছে মে মাসে, আবার থেমে গেছে। হ্যাঁ, তো কালবৈশাখী হতেই হবে। তার সাথে সাথে এই যে মানে লাইটনিং এর যে ক্যারেক্টারটা, এই যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে, এটা একটু মানে এক্সট্রিম, এটা একটু অ্যাবনর্মাল, এই ব্যাপারগুলো ঘটেছে। তো এটা কালবৈশাখীর থেকে আলাদা কিছু না, কালবৈশাখীরই একটা অঙ্গ, পার্ট অফ নর্মেস্টার, বুঝেছেন? কিন্তু কথা হলো যে এটাকে যেহেতু মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে এর টাইম অ্যান্ড স্পেস দুটোই খুব ছোট, খুব কম সময়ের জন্য হচ্ছে, খুব কম পরিধি জায়গার মধ্যে এটা সীমাবদ্ধ থাকছে। সেম থিং টর্নেডো, ধরুন কিছুদিন আগে ওই জলপাইগুড়ি উত্তরবঙ্গে টর্নেডো হয়ে গেল, বহু মানুষ প্রাণ হারালেন, একই ব্যাপার। ওখানে যদি আপনি গিয়ে দেখেন, সেদিন কিন্তু ফোরকাস্ট ছিল যে ঝড় জল বৃষ্টি হবে, কিন্তু ওই পার্টিকুলার গ্রামে যে টর্নেডো হবে এই পূর্বাভাস দেওয়া সম্ভব হয়ে ওঠে। এবং এই ঘটনাটা হচ্ছে খুব কম সময়ে কম জায়গার মধ্যে তছনছ করে দিয়ে চলে গেল। তো এটাকে ধরতে গেলে আমাদের এই অবজারভেশনাল নেটওয়ার্ককে আরো অনেক বেশি ডেন্সিটি বাড়াতে হবে এবং আরো অনেক বেশি মানে এটাকে যাতে করে এই ধরনের সিস্টেমগুলোকে আমরা ধরতে পারি তার একটা ব্যবস্থা করতে হবে, যেটা এখন নেই আমাদের পক্ষে। আবহাওয়ার ক্ষেত্রে খুব নির্দিষ্টভাবে সবসময় বলাটা হয়তো মুশকিলই হয়। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনিও যেরকম বলছেন যে এই বজ্রপাতের ক্ষেত্রেও হয়তো সাইক্লোনের মতো 7 দিন আগে থেকে পূর্বাভাস দেওয়া যায় না, কিন্তু কয়েক ঘন্টা আগে বলা যায়, সতর্কতা দেওয়া যায়, সেটা দেওয়া হয়ও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, কিন্তু সবার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা কাদের নেওয়া উচিত, সেটা কিভাবে করা যায়, সে বিষয়ে কাজ হচ্ছে আপনি বলেন। কিন্তু এই যে ধরুন এই যে গ্যাপ, এই মিসিং লিঙ্ক, এটা ধরুন এটা যে কার করণীয় আমার পক্ষে বলা খুব মুশকিল। কিন্তু নিশ্চয়ই সরকারই করবে, সরকারের কোনো হয়তো ডিপার্টমেন্ট করবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ধরুন স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, বলা হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আছে এনডিএমএ, তাদেরই কম্পোনেন্ট আছে এসডিএমএ। তো আপনি দেখবেন যে থান্ডারস্টর্মের বা এই বজ্রপাতের যে ডুজ অ্যান্ড ডোন্টস, মানে কি করবেন আর কি করবেন না, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি থেকেই মানে প্রচার করা হয়, সে সিনেমা হলে হোক বা আপনার টিভি চ্যানেলে হোক বা যেখানে হোক। সুতরাং এটা ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির আন্ডারেই হবে, তাদেরই কোনো একটা শাখা এই কাজটা হয়তো করতে সক্ষম হবে, এটাই আমার মনে হয়।
আপনি যে বলছেন যে পরিকাঠামোগত যে আমাদের উন্নয়নের চেষ্টা তো চলছে, কিন্তু বিদেশে যতটা উন্নত আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় পৌঁছতে পারিনি, অনেক পিছিয়ে আছি। এই পিছিয়ে থাকার কারণ কি? আমরা কেন এখনো সেই জায়গাতে যেতে পারছি না? দেখুন, অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ এবং এই যে এক্সট্রিম, এটা যে এত তাড়াতাড়ি এই জায়গায় গিয়ে পৌঁছবে, এটা মানে ধরুন আমাদের প্রেডিকশন সিস্টেমও ইমপ্রুভ হচ্ছে, ফোরকাস্টিং প্রসেসও ইমপ্রুভ হচ্ছে, সবাই সেটা মানে সেই তার বেনিফিট সবাই রিয়েলাইজ করছে। হ্যাঁ, কিন্তু এই ঘটনাগুলো মানে এই ডিজাস্ট্রাস ইভেন্টগুলো, এদের স্পিড আমাদেরকে হারিয়ে দিচ্ছে। আমরা যেভাবে এগোচ্ছি এরা তার থেকে আরো বেশি ফ্রিকোয়েন্সি থাকে। এটা একটা মানে ঘটনা, এটা সব জায়গাতেই হচ্ছে, কিন্তু আমাদের দেশ বলে যে কোনো ডেভেলপ কান্ট্রিতেও আপনি যদি যান সেখানেও দেখবেন যে তারাও মানে এই সমস্যা সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। এবং এবং তার ফলেই এই যে আপনি বলছেন যে মানে ইমপ্রুভমেন্ট অফ অবজারভেশন ইত্যাদি ইত্যাদি, সেগুলো এখন ফিল করা গেছে এবং অলরেডি কাজ শুরু হয়ে গেছে বহু জায়গাতে। মানে আপনার এই অবজারভেশন বাড়ানোর যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। যেমন ধরুন আমি বলি বম্বেতে আপনি জানেন 26শে জুলাই 2005 সাল একটা সাংঘাতিক বৃষ্টি হয়েছিল, 944 মিলিমিটার সান্তাক্রুজে বৃষ্টি হয়েছিল, আর কোলাবাতে 70 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে বম্বে মানে ডুবে গেছিল এবং সাংঘাতিক অবস্থা হয়েছে। তা এখন ধরুন এই বছরে যেটা করা হচ্ছে যে বম্বেতে 4টে রেডার বসানো হচ্ছে। হ্যাঁ, আমাদের ইনস্টিটিউটই করছেন সেটা, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স আন্ডারে। এবং এই 4টে রেডার কি করবে না প্রতি মুহূর্তে এই রেনফলের গতি প্রকৃতির ওপর নজর রাখবে, এবং যখনই দেখা যাবে যে রেনফল একটা অস্বাভাবিক ভাবে মানে বাড়ছে, সঙ্গে সঙ্গে তার ইনফরমেশনটা চলে যাবে ধরুন কর্পোরেশন বা ডিজাস্টার ম্যানেজার বা তার এই রেডার গুলো 24 ঘন্টা কাজ করবে, 4টে রেডার চতুর্দিকে। এর সাথে সাথে বম্বে রিজিয়নে অনেক আপনার যাকে বলে রেনফল মাপার যন্ত্র, খুব মানে বেশি আপনার এতে আর কি কম ডিস্টেন্স এটাকে বসানো হয়েছে। কেন কি দেখা গেছে যে এক জায়গায় বৃষ্টি হয় আর এক জায়গায় হয় না, সুতরাং আমি যেখানে হচ্ছে না সেখানে দাঁড়িয়ে বলতে পারবো না অন্য জায়গায় কি হচ্ছে। আমার তো এই ব্যাপারটা এখানে হয়েছে, বম্বেতে এখন করা গেছে। এটাই হয়তো রিপিট হবে, কালকে দেখবেন কলকাতায় হবে, পরশু ব্যাঙ্গালোরে হবে, পরের বছর হায়দ্রাবাদে হবে। কারণ কোনো সিটি এখন আর সেফ না। আমি বলতে পারবো না যে বৃষ্টি শুধু বম্বেতে হবে, কলকাতায় হবে না। এখন সব আপনার গোটা ভারতবর্ষই ক্লাইমেট চেঞ্জের আন্ডারে এক্সট্রিম ওয়েদার মানে এক্সপিরিয়েন্স করছে। 29 তারিখ থেকে যদি মানুষকে বাঁচাতে হয় তাহলে আমাদের এই ধরনের অত্যাধুনিক ব্যবস্থা সব জায়গাতেই করতে হবে, সব সিটিতেই করতে হবে, এবং সেটা শুরু হয়েছে। হয়তো কাল ওভারনাইট হবে না, কিন্তু এটা হবে আগামী ধরুন 2-3-4 বছরের মধ্যে এই ব্যবস্থাটা সব জায়গাতেই হবে, আশা করা যায়। আমরা দেখি এই বজ্রপাতের মতো ঘটনা বাংলা, বিহার, উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় একটু বেশি ঘটে। এর কারণ কি? দেখুন, অ্যাকচুয়ালি এই ইন্ডো গ্যাঞ্জেটিক প্লেন যেটা আমরা বলি আর কি, বাংলা, বিহার, উড়িষ্যা, এটা আপনি যদি মানে আমরা যদি গত 50 বছরের বজ্রপাতের যে ক্লাইমেটোলজি মানে সেটা যদি দেখি গড় যেটা, তাহলে দেখা যাবে যে এইগুলো হচ্ছে মানে চিরকালই এই জায়গাগুলো মানে বজ্রপাত প্রোন এরিয়া, লাইটনিং প্রোন এরিয়া। তার মেন কারণ হচ্ছে কি নরওয়েস্টার, আমাদের যেটা আপনি বললেন যে কালবৈশাখী, এদেরও গতিপথ হচ্ছে এটাই। তার সাথে নর্থ ইস্টও আছে, আসাম এবং আশেপাশের যে রাজ্যগুলো সেগুলো আছে আর কি। ততটা মধ্যপ্রদেশ বা ছত্তিশগড় এখানে আপনি পাবেন। আবার কিন্তু সাদার্ন ইন্ডিয়াতে আপনি যদি যান, কেরালা, ঠিক আছে, সেখানেও কিন্তু আছে। সেখানে কারণ কি, সেখানে হচ্ছে ওয়েস্টার্ন ঘাট পর্বতমালা আছে, এবং ওই পর্বতমালা থাকার জন্য যখনই ময়েশ্চার মানে আর্দ্র জনিত বাষ্প, ময়েস্ট এয়ার যখন আসে ওসান থেকে, তখন সেখানে একটা থান্ডারস্টর্ম ডেভেলপ হয়। এই দুটো রিজিয়ন হচ্ছে মানে আমাদের ইন্ডিয়াতে একটা মানে যাকে বলে হটস্পট আমরা বলতে পারি, যেখানে থান্ডারস্টর্ম শুধু আজ বলে না বরাবরই হয়ে এসেছে। এটা নরওয়েস্টারের ট্র্যাকই হচ্ছে এটা।
এই বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ দিয়ে এই ট্র্যাকে যায়, নর্থ ওয়েস্ট দিক থেকে আসে, সেই জন্য এটার নাম মানে ইংরেজিতে এটাকে নর্থ ওয়েস্টার্ন বলা হয়। কম্পারেটিভলি অন্য জায়গায় এটা কম। উত্তর পশ্চিম ভারতেও আছে, নর্থ ওয়েস্ট ইন্ডিয়াতে, সেখানে ওটাকে আঁধি বলা হয়। ঠিক আছে, তার গতি প্রকৃতি একটু আলাদা, বৃষ্টি কম হয়, ধুলোর ঝড় বেশি হয়, কিন্তু মেন হচ্ছে এই আপনি যেটা বললেন সেটা। আমরা আলোচনার শেষে চলে এসেছি পার্থসারথী বাবু, কিন্তু যেটা হচ্ছে যে এইভাবে যে বজ্রপাতের ঘটনা, আমরা তো লাইটনিং অ্যারেস্টার বড় বড় বিল্ডিং গুলোতে ইউজ করা যায়, কিন্তু গ্রামগঞ্জে প্রান্তিক মানুষটা যেখানে কাজ করেন তার কাছে এর সুফল কি করে পৌঁছে দেওয়া যায়? সেখানে কোনো টাওয়ার বা কোনোভাবে সেখানে একটা লাইটনিং অ্যারেস্টার বা এই ধরনের কোনো উদ্যোগ নিয়ে যাতে বিস্তৃত এলাকার মানুষ সেফ থাকেন, তাদের উপর বিপদ না নেমে আসে, এরকম কোনো ব্যবস্থা, কোনো উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা কি চলছে? কিভাবে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়? এটাও একটা, দেখুন যেটা আপনি বলছেন যে এটা একটা খুবই মানে ইনোভেটিভ চিন্তা। ঘটনা হচ্ছে যে এখন ধরুন মোবাইলের টাওয়ার বহু জায়গাতে আছে, প্রত্যন্ত গ্রামে গেলেও আমরা একটা মোবাইল টাওয়ার অবশ্যই দেখতে পাই, ঠিক আছে। সুতরাং টাওয়ার ইরেক্ট করা এটা একটা বিরাট কিছু একটা মানে শক্ত কাজ, হ্যাঁ। এবং ওই মোবাইল টাওয়ারে কিন্তু লাইটনিং অ্যারেস্টার আছে, কারণ যে মোবাইল কোম্পানি বসিয়েছে সে নিশ্চয়ই টাওয়ারটাকে সুরক্ষিত করবে, সে মানে তার পয়সাটা জলে দেওয়ার ব্যবস্থা করবেন, হ্যাঁ। তো এবারে আপনি যেটা বললেন যে ধরুন একটা বিস্তীর্ণ অঞ্চল যেখানে চাষাবাদ হয়, সেখানে যদি এরকম কোনো সিস্টেমেটিক মানে আপনার টাওয়ার করে লাইটনিং অ্যারেস্টার লাগানো হয়, সেটা লাইটনিং অ্যারেস্টার মানে কি, লাইটনিং অ্যারেস্টার শুধু তো ওই জায়গাটাকে সুরক্ষিত করবে তা নয়, একটা একটা এরিয়া আছে যেটাকে ওই মানে লাইটনিং অ্যারেস্টারটাকে কাজ করে আর মানে যেটা আপনি বলছিলেন, সে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি হোক বা কোনো এনজিও হোক কি আবহাওয়া দপ্তর হোক, কেউ যদি এই ভাবনা ফলপ্রসূ করতে পারে যে আমি গ্রামে গঞ্জে আমার তো ওয়ার্নিং সবসময় পৌঁছে দিতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট যারা এখানে কাজ করছেন তাদের এই মানে একটা উঁচু টাওয়ারে লাইটনিং অ্যারেস্টার বসিয়ে আমি এই জায়গাটাকে সুরক্ষিত করলাম বা করবার চেষ্টা করলাম। এটাও একটা মানে ইনোভেটিভ আইডিয়া আর কি, কেউ যদি চায় এটা করতে পারে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি। আমি অন্তত শুনিনি যে কোনো গ্রামে বা কোনো যেখানে এগ্রিকালচারাল এরিয়া ফিল্ডে এরকম একটা কিছু মানে লাইটনিং অ্যারেস্টার বসিয়ে অ্যাটলিস্ট একটা প্রচেষ্টা করা হয়েছে। আমার মনে হয় এটা করা উচিত, অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত। বহু ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, বহু ইঞ্জিনিয়ারিং মানে বড় বড় ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, এখানকার যারা প্রফেসর আছেন যারা এই নিয়ে কাজকর্ম করেন সেন্সার নিয়ে, তারাও ভেবে দেখতে পারেন, প্রজেক্ট নিতে পারেন মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স থেকে, ডিএসটি থেকে। এটা এত মানে সোশ্যাল মানে সোসাইটির ওরিয়েন্টেড প্রজেক্ট হবে যে তারা নিশ্চয়ই মানে এনকারেজ হবেন সরকার থেকে, এবং এই ধরনের একটা কিছু ইনোভেটিভ অবশ্যই করা উচিত যদি মানুষকে সুফল দিতে হয়। অনেক ধন্যবাদ পার্থসারথী বাবু আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আবহাওয়া বিজ্ঞানী পার্থসারথী মুখোপাধ্যায়। আমরা কথা বললাম যেভাবে বজ্রপাতের ঘটনা দিন দিন বাড়ছে, যেভাবে প্রাণহানি ঘটছে, তার থেকে নিষ্কৃতি পাওয়ার কি উপায়। প্রযুক্তিগতভাবে নিশ্চয়ই উন্নয়ন দরকার এবং সে চেষ্টাও চলছে, কিন্তু আমাদের হাতে কি রয়েছে সেটা নিয়েও আমাদের ভাবা উচিত। দূষণ কমানো, গাছ লাগানো, আর যে যে উদ্যোগ নিলে আমরা প্রকৃতি এবং মানুষ পরস্পর যে সুন্দরভাবে সহাবস্থান চালানো যায়, এই পৃথিবীতে আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি, সেই উদ্যোগগুলো নেওয়ার, সেইভাবে সচেতন হওয়ার কিন্তু সময় এসেছে। অনেকদিন আগেই সময় বোধহয় পেরিয়ে গেছে, আমাদের এখনই কিন্তু উদ্যোগ নেওয়া উচিত, না হলে কিন্তু সমূহ বিপদ আমাদের সামনে। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠান দেখলেন। নমস্কার। থ্যাংক ইউ।